বাঙালির জীবনের সাথে ইতিহাস, সাহিত্য ও প্রকৃতি ওতপ্রোতভাবে জড়িত। তাই ইতিহাসের স্বাদ নিতে আমরা পৌঁছে গেছি ইতিহাসের শহর মুর্শিদাবাদে। আসুন আমরা দেখি মুর্শিদাবাদ ডায়েরি। কলকাতা থেকে প্রায় 200 কিলোমিটার উত্তরে ভাগীরথীর তীরে শহর মুর্শিদাবাদ। সময় যেন এখানে থমকে গেছে। সেই ইতিহাসের সাক্ষী নিয়ে ভাগীরথী আজও প্রবহমান। এখানে ঘটেছে পুরাতন ও নূতনের অপূর্ব মেলবন্ধন। যেমন এই শতাব্দী প্রাচীন তোরণের পাশেই আপনারা দেখবেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার স্মৃতির উদ্দেশ্যে নবনির্মিত পার্ক। ইতিহাসের স্বাদকে আরও নিবিড়ভাবে উপভোগ করতে হলে আপনাদের এই পার্কের সামনে থেকেই ভাড়া করতে হবে ঘোড়ায় টানা টাঙা গাড়ি। এছাড়া টোটো ভাড়া করেও আপনারা দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করতে পারেন। আমাদের প্রথম গন্তব্যস্থান ছিল ওয়াসেফ মঞ্জিল। ভাগীরথী নদীর পাড়ে পশ্চিমমুখী শ্বেত শুভ্র এই প্রাসাদ মুর্শিদাবাদ নবাবদের শেষ স্থাপত্য কীর্তি। এই প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেন মিস্টার রবার্ট নামে এক ইঞ্জিনিয়ার। সৈয়দ ওয়াসেফ আলী মির্জা এই মঞ্জিল নির্মাণ করেছিলেন 1904-এ। প্রাচীন এই প্রাসাদের সামনে ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে আধুনিক জেটি ঘাট। আমরা এবার প্রবেশ করতে চলেছি মুর্শিদাবাদের শ্রেষ্ঠ আকর্ষণ ঐতিহাসিক হাজারদুয়ারিতে। নবাব হুমায়ুন জাহ এই প্রাসাদটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি নবাবের অমর কীর্তি। অনেক পর্যটক এই হাজারদুয়ারিকে নবাব সিরাজউদ্দৌলার তৈরি প্রাসাদ ভেবে ভুল করেন। এটি সিরাজউদ্দৌলার মৃত্যুর 80 বছর পর তৈরি হয়েছিল। হাজারদুয়ারির প্রথম নাম ছিল বড়কুঠি। নবাব হুমায়ুন জাহ 1829 সালে এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন। 1837 সালে গভর্নর জেনারেল জর্জ অকল্যান্ডের সময় স্থাপিত হয় এই প্রাসাদ। এই প্রাসাদ নির্মাণ তখন সম্পূর্ণ হয়। 1985 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই প্রাসাদ অধিগ্রহণ করেন। হাজারদুয়ারি লম্বায় 417 ফুট, চওড়া 203 ফুট, উচ্চতা প্রায় 89 ফুট। এখানে আসল নকল মিলিয়ে 1000টি দুয়ার রয়েছে, তাই তো এর নাম হাজারদুয়ারি। চলুন আমরা দেখে আসি এই প্রাসাদ। প্রতি শুক্রবার এই প্রাসাদ বন্ধ থাকে। হাজারদুয়ারির মুখোমুখি বিরাজমান ঐতিহাসিক ইমামবাড়া। নবাব নাজিব ফেরাদুন জাহর সবচেয়ে বড় স্থাপত্য কীর্তি এই ইমামবাড়া। 1847-এ এটি তৈরি হলেও এর প্রস্তুতি শুরু হয়েছিল অনেক আগে। হাজারদুয়ারি প্রাসাদের মিউজিয়ামের প্রবেশ মূল্য 20 টাকা, যা এখনও অনলাইনেই বুকিং চলছে। ইতিহাসকে আরও নিবিড়ভাবে জানতে নিয়ে নিন গাইড। চলুন আমরা তার মুখে শুনে নিই এই প্রাসাদের ইতিহাস। আমি সবার আগে নিয়মটা বলছি, একটু নিয়মটা ভালো করে জেনে নিন। এই হলুদ বিল্ডিংটা হাজারদুয়ারির দোতলা আছে মিউজিয়াম, নিচে হচ্ছে অস্ত্রাগার। আমি আপনাদেরকে মিউজিয়াম, অস্ত্রাগার সমেত এই যে স্যার বাইরে যে মনুমেন্টগুলো দেখছেন টোটাল ইতিহাসটা বলে বুঝিয়ে দেবো। এটার ভেতরে যখন ঢুকবেন আপনাকে লাইন দিয়ে আসতে হবে। লাইন দিয়ে আসতে হবে কারণ আমার মোবাইল, এখন টিকিটটা মোবাইলে আছে। এখানে এরা দেখবে, সিকিউরিটি গার্ডরা দেখবে, ভেতরে কোনো স্ক্যান করবে, আবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিখবে, তারপর ভেতরে ঢুকবে।
ভেতরে কোনো কাউকে ধূমপান করতে দেবে না, কোনো খাদ্য খাবার খেতে দেবে না, কোনো হাত দিতে দেবে না। এই যে আপনি পয়সা দিয়ে গাইড নিচ্ছেন, কোনো গাইডকে ঘরের ভেতরে জিনিসের সামনে দাঁড়িয়ে লেকচার মেরে গাইড করে বুঝাতে দেবে না, আপনাকে জোরে কথা বলতে দেবে না, চুপচাপ দেখতে হবে, চুপচাপ বেরিয়ে আসতে হবে। আমি আপনাদেরকে দেখাবো, বুঝাবো, আমি কী দেখাবো, কীভাবে দেখাবো সেটা আগে জানি। আমি এখানে দাঁড়ালাম, আগে ওই মসজিদটা সম্বন্ধে বলবো, বলার পরে এই কামান, এই সিংহ বলবো, দোতলায় নিয়ে যাবো, দোতলায় সিঁড়ির উপরে দাঁড় করিয়ে বাইরের সমস্ত জিনিসটাকে বলে বুঝিয়ে দেবো। দোতলাতে আসলা নকল দরজা আছে, হাত দিতে দেখিয়ে দেবো। আর দোতলায় মিউজিয়ামের মেন গেটটা আমাদের জন্য খুলে দেওয়া আছে। ওই গেটের সামনে 3 জনকে দাঁড় করিয়ে আগে ভেতরে জিনিসটা আমি কামানোর মতো আমি দেখাবো, বুঝাবো, জেনেছি না। নিচে অস্ত্রাগারের মেন অস্ত্র, যেমন সিরাজকে খুন করা চাকু, বেগম নবদের গাড়ি, আর এখানে আছে আয়না, যাতে মুখ দেখা যায় না। কেন আয়নায় মুখ দেখা যায় না বা তার ইতিহাসটা কি বলে বুঝিয়ে দেবো। আমার সব দেখানো বুঝে হয়ে গেল। আপনি লাইন দিয়ে এসে টিকিটটা স্ক্যান করালেন, ঘরের ভিতরে গেলেন। আমি যে জিনিস গেটের বাইরে থেকে অ্যাডভান্স আগে দেখিয়ে বুঝিয়ে দেবো, সেটা আপনি দ্বিতীয়বার ঘরের ভেতর দাঁড়িয়ে আপনি আপনার মর্জি মতন দেখে বুঝে দেবেন। সেই দেখার টাইমটা আপনার 5 মিনিটও হতে পারে, আবার বিকেল 5টা অবধি হতে পারে। যখন জিনিসটা ঘরের ভেতর দাঁড়িয়ে দেখবেন, তখন আপনাদের সঙ্গে আমাকে থাকতে দেবে না, বা আপনাকে জোরে কথা বলতে হবে। এই নিয়মটা করে দেওয়ার একটাই কারণ, যেহেতু একসঙ্গে অনেক লোককে গ্যাদারিং করতে দেবেন, এই জন্য এই নিয়মটা করা। দেখুন স্যার, দূরে একটা সাদা রঙের মসজিদ দেখাচ্ছে, কাকু দেখেছেন? সোজাসুজি একটা পেতলের কলগুলো চকচক করছে, এই কোনাকুনি তাকান, এই যে গাছের সোজাসুজি, এই হাজারদুয়ারি আর এই কোনাকুনি যে তাকান, দেখুন পেতলের কলস চকচক করছে। সামনে একটা ফুল গাছটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, ফুল গাছটা উপর দিয়ে দেখো। দেখেছেন পেতলের কলসগুলো? দেখেননি? এই যে বড় নারকেল গাছের পাশে, দেখেছেন তো? এই মসজিদটার নাম হচ্ছে চাঁদনি চক মসজিদ। মির্জাফরের দ্বিতীয় বেগম মুন্নি বেগম 1767 সালে এই মসজিদটা তৈরি করে নাম দিয়েছিলেন চাঁদনি চক মসজিদ। এই মসজিদটার সামনে নবাবী আমলে বছরে 2 করে মেলা বসতো, ঈদ এবং বকরিদ। ঈদের সময় যে মেলা বসতো তার নাম ছিল ফেন্সি মার্কেট, যেখানে হিরে জহরত বিক্রি হতো। আর বকরিদের সময় যে মেলা বসতো তার নাম ছিল মিনা বাজার, যে বাজারে দাস দাসে বিক্রি হতো। মিনা বাজার, যেখানে দাস দাসে বিক্রি হতো। কীভাবে বিক্রি হতো, তার পরিবেশ কেমন ছিল, তার একটা হাতে আঁকা ছবি আছে। আমি যখন মিউজিয়ামটা দেখাবো, সেই টাইমের হাতে আঁকা ছবিটা দেখিয়ে দেবো। এই মসজিদটার সামনে স্যার আজও মেলা বসে, ঈদ এবং বকরিদ, তবে বাদাম পাপড়ে মেলা। আর হিরে জহরতেরও যুগ নাই, দাস দাসেরও যুগ। দেখুন এখানে একটা কামান, একই রকমের কামান গেছিল মাথা। কামান দুটোকে ইংরেজিতে বলা স্মল ফাইটার, বাংলা বেলায় গাদা কামান। মুখ দিয়ে অ্যাক্সের গোলাকে গেদে ভরে ফায়ার করা হতো বলে বাংলায় বলা হতো গাদা কামান। আকারও দেখতে ছোট বলে ইংরেজিতে বলা হতো স্মল ফাইটার। সেই টাইমের আধুনিক কামান বলে পরিচিত। সিঁড়ির 2 মাথা দুটো রাখা হয়। এরকম সিংহ আছে ছিল মাথা। এই সিংহ বিল্ডিংটার হাইট হচ্ছে 80 ফুট, 130 মিটার লম্বা, 61 মিটার চওড়া। রাজভবন, ম্যাকলেট ভবন, টাউন হলের সামনে অংশ, আর এই হাজারদুয়ারির সামনে হুবহু এই আর্কিটেক্টটার নাম হচ্ছে গ্রাফিক আর্কিটেক্ট। এটার সঙ্গে নবাব সিরাজদৌল্লার কোনো সম্পর্ক নেই। সিরাজদৌল্লার বাড়ি ছিল, এই বাড়ি ছিল নদীর ওপারে। কোথায় ছিল, বর্তমানে সিরিজে কি আছে না তুমি দেখা। এটা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা 3টে রাজ্যের কোর্ট। এখানে শুধুমাত্র বিচার করা। এই কোর্টের মোট 37টা সিঁড়ি ধাপি আছে, তবে এখন গুললে 36টার একটা রাস্তার লেভেল করে দেওয়া। এই সিঁড়ি দিয়ে এসে এক সময় নবাব বেগম এটা উঠতে নামতে। আজ আমাদের মুর্শিদাবাদের নবাব বেগম কেউ নেই, আপনারাই ছিল নবাবের মতন হারেম বা অন্দরমহল। 1871 সালে আনা হয়েছিল, যদি যুদ্ধ বিপ্লব হয় তখন তারা ব্যবহার করেন বলে, কিন্তু আনার পর যুদ্ধ বিপ্লব হয়নি, ব্যবহার করা হয়নি না। এগুলো তো 1871 সালে এই কামানটা আনা হয়েছিল না। কি স্থাপিত বলছে? কামানটা 1871 সালে ইংল্যান্ড থেকে এটা আনা হয়েছিল। 1872 সালে ওইটা আনা, দুটো 2 সালে আনা হয়েছিল। যদি বিপ্লব বা যুদ্ধ হয় তখন ব্যবহার করবে, কিন্তু আনার পর যুদ্ধ বা বিপ্লব হয়নি। এবার ব্রিটিশ অফিসার, নবাব এরা যখন প্রবেশ করতেন তখন গার্ড অফ অনার দেওয়া হতো। তো এই যে স্যার মসজিদটা দেখাচ্ছে, এটাকে বলে আরবি বা উর্দুতে জারাক মসজিদ। জারাক শব্দের অর্থ হচ্ছে মদিনার পাশে যে হলুদ বিদ্যুৎ কামানটা পড়া আছে, কামানটার নাম হচ্ছে বাচ্চা বলি কামান। ওদিকে যেতে দেয় না? না, এই যে সিকিউরিটি গার্ড যেটা বসে আছে এই অবধি, এবার যারা বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছে ওই অবধি গিয়ে এরকম কাছাকাছি যেতে দেবে। তো এই কামানটার ইতিহাস আমরা তো দূরের কথা, নবাব রবি জানতেন না যে কে বানিয়েছে বা কত সালে বানিয়েছে। এটার নাম বাচ্চা বলি কামান রাখা, যেটা ঘটনার উপর নির্ভর করে। ঘটনাটা হচ্ছে এরকম যে আজ থেকে 180 বছর আগে এই কামানটাকে এই পাশের নদী থেকে পাওয়া যায়। পাওয়ার পর নবাবরা একবার মাত্র টেস্ট করেন। টেস্ট করতে বারুদ লাগে 1800 বারুদ। ওই 1800 বারুদ যখন বাস্ট করে, বিকট আওয়াজে ফাজে টেস্ট করছিলেন, তারা সবাই মারা যায়। এবং মুর্শিদাবাদের আশেপাশে গ্রামে সেই টাইমে যেসব মা বোনেরা গর্ভ অবস্থায় ছিলেন, সে আওয়াজে ফাজে গর্ভপাত হয়ে যায়। তারপর থেকে নবাব এই কামানটাকে হামেশার মতন সিল করে দিয়ে নাম রাখলেন বাচ্চা বলি কামান। সামনে যে সাদা রঙের বড় বাড়িটা দেখাচ্ছে, হাজারদুয়ারি থেকে বড়, বাড়িটার নাম হচ্ছে ইমামবাড়া। আরবি ভাষা বলে, আমরা বাংলা বলি ইমামবাড়ি। ইমামবাড়ি শব্দের অর্থ হচ্ছে মুসলিমদের ধর্মমূলক কোনো পবিত্র স্থান। এক কথায় বলা যায় মহরম অনুষ্ঠান পালন করার জায়গা। এটা বছরে 10 দিন খোলাতে মহরমের সময়।
10 দিন বছরে খোলা থাকে। শুধু মহরমের সময় খোলা থাকে। পাবলিকের ঢুকতে সবাই আসে, সবাই এটা কি ঢুকতে পারে। হাজারদুয়ারি থেকে পুরনো? না, আচ্ছা। এই ইমামবাড়িটা তৈরি করেছে মির্জাপুরের 6 নম্বর বংশধর, তার নাম হচ্ছে নবাব ফেরাদুল্লাহ। তৈরি করতে খরচ করেছেন 6 লক্ষ স্বর্ণমুদ্রা। 1847 সালে ইমামবাড়িটা তৈরি হয়েছিল। তার ইমামবাড়ি যে বড় গম্বুজ দেখাচ্ছে, তার নিচে একটা কাঁচের ঘর লক্ষ্য করবেন, খোপ খোপ করা আছে। এই কাঁচের ঘরটার ভিতরে রাখা আছে মক্কার পবিত্র মাটি। ইমাম হাসান, ইমাম হতেন যারা মুসলিম ধর্মের ধর্মগুরু, তাদের হাতের ছাপ পায়ের ছাপ। এবার কি দাঁড়াচ্ছে দেখুন, এর মধ্যে আছে মদিনা শরীফের মাটি, এটার মধ্যে আছে মক্কার মাটি। নবাবী আমলে যেসব গরিব মুসলিমরা পয়সার অভাবে মক্কা মদিনা হজ করতে যেতে পারতেন না, তারা এখানে আসতেন। তাই দেখুন ইমামবাড়ি এপাতো কিছু ঘর আছে, ইমামবাড়ি এপাতো কিছু ঘর আছে। এই ঘরগুলোকে বলা হতো মোসাফির খানা। সেই টাইমে যেসব মোসাফির বা অতিথিরা আসতেন, তারা এই ঘরগুলোর মধ্যে থাকা খাওয়া সব পেতেন। আর এটাই হচ্ছে ভারতের বৃহত্তম লম্বা ইমামবাড়ি, 207 মিটার লম্বা। তৈরি করার হাজারদুয়ারির সামনাসামনি একদম তৈরি করা হয়েছে। তার কারণ হচ্ছে এটা হচ্ছে ধর্মস্থান, এটা হচ্ছে বিচার কেন্দ্র। নবাব যখন বিচার করতে বসতেন, ওই ধর্মকে সাক্ষী রেখে বা সালাম জানিয়ে বিচার করতে বসতেন, যাতে তারা ন্যায় বিচারটা করতে পারে। এবারের মালিক নবাব হুমায়ুন জাহ, তিনি সেই টাইমে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে কর্নেল ম্যাকলার ডানকান। তাকে ডেকে পাঠালেন যে আমি এখানে একটা বাড়ি তৈরি করবো, তাকে একটা মডেল দেখানো, হাতিদাতে সেই মডেলটা দেখাবো। সেই মডেলটা দেখালেন, নবাবের পছন্দ হলো। নবাব 16.5 লক্ষ স্বর্ণমুদ্রা মঞ্জুর করলেন। 1829 সালের 9 আগস্ট এবারে মেন কোনাগুলোতে নবাব নিজে হাতে একটা সোনার ইট বসিয়ে মুসলিমরা মিলাদ দেয় আর হিন্দুরা ভিত পুজো দেয়। একই জিনিস, ভিত পুজো দিয়ে বাড়িটা 8 বছর ধরে তৈরি হয়। এই টাইমে যারা কাজ করেছেন তাদের সময় থেকে চলাফেরা করার জন্য লন্ডন থেকে সোনার পার্ক এনে এই ঘড়িটা তৈরি করা হয়েছে। এটা বছরে 2বার চাবি দিলে সারা বছর টাইম দেয়। যে টাইম ইংরেজরা ভারত ছেড়ে চলে যায়, সোনার পার্ক তুলে চলে যায়। এখন একেবারে ফিক্সড টাইম 6:35। আজ এসে দেখছেন স্যার 6:35, আপনারা প্রত্যেক বছর আসুন, এবং 6:35 বাজে। পার্কগুলো হচ্ছে সোনার, চলে যাওয়ার সময় খুলে নিয়ে চলে গেছে, কাঁটাটাকে 6:35 ঘরে আটকে আছে, এখন আর চলছে না। নবাবী আমলে এই ঘড়িটাতে বিশেষ গুণ ছিল, বছরে 2বার চাবি দিলে এটা সারা বছর টাইম দিত। আজ এর বিশেষ গুণে দাঁড়িয়েছে 24 ঘন্টায় 2বার রাইট টাইম। তার সকাল 6:35 আর সন্ধ্যে 6:35। আমরা বলি নবাবী টাইম, দেখুন নবাবও নাই, নবাবের ঘড়ি টাইম। নাম হচ্ছে ইউনিকর্ন। ওখানে বসিয়ে ব্যাকগ্রাউন্ডের সামনেটাকে ইংরেজিরা করতে পারে। বাড়িটার নাম হচ্ছে হাজারদুয়ারি, আমার হাজারের নকল। তার মধ্যে আবার আসল নকল, এরকম আসল দরজা গোটা বাড়িটার মধ্যে 900টা আছে। এটা কাঠের, খোলা যাবে, বন্ধ করা যাবে। সেখানে একটা দরজা দেবে, এই দরজাটা নকল দরজা। এরকম নকল দরজা আছে গোটা বাড়িটার মধ্যে 100। তাহলে 900টা আসল, 100টা নকল। এই দুটোকে এক জায়গায় করে 1000 হচ্ছে, নাম রাখা হয়েছে হাজারদুয়ারি। এরকম 100টা নকল দরজা তৈরি করার উদ্দেশ্য ছিল, বাইরে থেকে কোনো শত্রু পক্ষ যদি প্যালেসকে আক্রমণ করে, প্যালেসের আসল নকল দরজা বুঝতে না পেরে এই নকল দরজা ধাক্কাতে ধরা পড়ে যাবে। অর্থাৎ শত্রু পক্ষকে ধোকা দেওয়ার জন্যই 100টা এরকম নকল দরজা, 900টা এরকম আসল দরজা থাকার দরুন এই বাড়িটাকে বলে হাজারদুয়ারি। সেই টাইমে সিমেন্ট আবিষ্কার হয়নি, যে টাইমে বাড়িটা তৈরি হয়েছিল। এই বাড়িটা চুন, সুরকি, বালি, খয়ের ভেজা জল, মেথি ভেজা জল, মৌরি ভেজা জল দিয়ে তৈরি হয়েছিল। বাড়িটা যখন রং করা হয়েছিল, ডিমের কুসুমের সঙ্গে গিরি মাটি মিশিয়ে রং করা হয়েছিল। তার শত্রু পক্ষকে ধরবার জন্য আয়না দুটো ব্যবহার করা হয়। আয়নার ওখানে কাঠের সিঁড়ি করে, সিঁড়ি দিয়ে দোতলা এগুলো দেখে এইটা হচ্ছে বেরোনোর পর যদি বেরিয়ে আসে। আমি এতক্ষণ যে জিনিসটা বললাম, কোনো কথা আপনাদেরকে মনে রাখতে হবে না, কাছে গিয়ে তাহলে মনে করে গাইডের কথা বলেছিল। এবার যে দুটো কথা বলছি, এই দুটো কথা একটু মনে রেখে দেখবেন। সিঁড়ি দিয়ে যখন দোতলায় উঠবেন, দোতলার প্রথম ঘরে দেবেন দুখানা কাঠের বাস্তুর মধ্যে অনেক মরা পাখি রাখা আছে, মমি করে ওষুধ। তার মধ্যে একটা সব থেকে বড় কালো রঙের পাখি রাখা আছে, যে পাখিটার নাম হচ্ছে হমা পাখি। শোনা যায় হমা পাখি নাকি আকাশে উঠতে উঠতে ডিম পারত, ডিম মাটিতে পড়বার আগেই বাচ্চা ফুটে ওঠে। আর বিবর্তনের পরে আমাদের ভারতবর্ষে পাখি দেখা যেন ধ্বংস হয়ে গেছে। একটা রাখা আছে হাজারদুয়ারির ভেতরে, সব থেকে বড় কালো রঙের পাখিটা হমা পাখি। পাখির বাস্কের উল্টো দিকে দুটো ডিপ শ্যাওলা কালারের প্লেট লাগানো আছে, যাকে বলে টেস্টিং প্লেট। নবাব যখন খাবার খেত, খাবারটা প্লেটে, খাবারে যদি বিন্দুমাত্র 20 মিশা থাকতো, প্লেটটা সবুজ থেকে নিয়ে যেত। খাবারে যদি বেশি মাত্রায় 20 মিশা থাকতো, প্লেটটা ফেটে যেত। এই দুটো জিনিস এই দিন আপনাদেরকে মনে রেখে দেখতে হবে। অনেক পাখির মধ্যে সব থেকে বড় কালো রঙের পাখিটা হমা পাখি। ওই ঘরে পাখির বাস্কের উল্টো দিকে সবুজ প্লেট দুটো টেস্টিং প্লেট রাখা আছে, গোল হাউদা, এবং লেখা আছে রৌপ্য কলম হাউদা। হাউদা শব্দের অর্থ হচ্ছে হাতির পিঠে বসার সিট, তানজাম হচ্ছে বেগমদের বসার পাখি। এটা সবই রূপক থেকে দেখে এটাতে বেরোপর আসুন। এরপরে আমরা প্রবেশ করি হাজারদুয়ারি প্রাসাদের ভিতরে।
সেখানে মিউজিয়াম দর্শন করি। মিউজিয়ামের ভিতর ছবি তোলা নিষেধ, তাই আপনাকে মোবাইলটি সুইচড অফ করে নিয়ে যেতে হবে। আমরা এরপরেই পাড়ি দিয়েছিলাম কাঠগোলার উদ্দেশ্যে। হাজারদুয়ারি প্রাসাদ থেকে প্রায় 4 কিলোমিটার উত্তরে রয়েছে কাঠগোলা বাগানবাড়ি। এই বাগানবাড়ির প্রতিষ্ঠাতা জিয়াগঞ্জের রাজা লক্ষ্মীপত সিং দুগার। তারা ছিলেন 4 ভাই। লোকমুখে শোনা যায় তাদের ব্যবসা ছিল কাঠ ও গোলাপের। সেই থেকে এই বাগানবাড়ির নাম কাঠগোলা বাড়ি। কাঠগোলার প্রবেশ মূল্য 20 টাকা। এছাড়া গাইডও আপনি নিতে পারেন। বাগানবাড়িতে প্রবেশ করেই দেখতে পাবেন সেই সময়ের মহিলাদের জন্য নির্মিত স্নানাগার। টোটাল একটা পাথরকে দীর্ঘ পরিশ্রম করে ছেনিয়া দিয়ে কেটে এই মূর্তি তৈরি করে দেওয়ার পর দিবাকর ভাস্করের ডান হাতের পুরো কপিটাকে কেটে নেওয়া হয়েছিল, যাতে মূর্তি উনি দ্বিতীয় করে জায়গায় না তৈরি করতে পারেন। এক সময় এই বাগানবাড়িতে নিয়মিত জলসা হতো। নবাব ও অভিজাতদের যাওয়া আসা ছিল এখানে। ইংরেজরাও এখানে আসতেন। বাগানের ভিতর একটি সুড়ঙ্গ পথ আছে, যা ভাগীরথীর সঙ্গে যুক্ত। ওই গোপন পথে জগৎ শেঠদের বাড়ি যাওয়া যেত বলে শোনা যায়। এখানকার প্রাসাদ, সংগ্রহশালা, বাগান, আদিনাথ মন্দির, চিড়িয়াখানা, বাঁধানো পুকুর ও গোপন সুড়ঙ্গ দেখতে ভিড় করেন প্রচুর মানুষ। কথিত আছে একসময় দুগার পরিবারের জৈন মত অবলম্বী এই 4 ভাই জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘায় এই বাগানটা কিনে নেন। 1780 সালে এই বাগান নির্মাণ সূচনা হয়। প্রায় 250 বিঘা জায়গা নিয়ে নির্মাণ করা হয় এই বিশাল অট্টালিকা। অতিথিদের জন্য ছিল অতিথিশালা, যা এখন ভগ্নপ্রায়। আর ছিল রন্ধনশালা। সেখানে নিত্যদিন চলত মহাভোজের আয়োজন। মাছের কথা আমি পুকুরে বললাম, এরকম বড় বড় 4 ভাই নাকি 4টে মাছ নিয়ে খেলতো। তারা জৈন ধর্ম থেকে বিলং করার জন্য কোনো জীব হত্যা করতো না। মারা যাওয়ার পর সেগুলোকে এখানে ফেলে দিয়ে তারপরে সমাধি করে দিচ্ছে। এখানে দুটো দেখতে পাচ্ছি, সামনে গিয়ে দুটো দেখতে পাচ্ছি। ডান হাতে দূরে ফাঁকা মাঠে ওই উঁচু মঞ্চ ভাবে ছিল জলসাঘর, যেখানে নিয়মিত হতো জলসা। বাগানের সৌন্দর্য, প্রাসাদের ভাস্কর্য সমস্ত কিছুই তো পরিচয় দেয় ঐতিহাসিক ও শৈল্পিক মনোভাবে। আড়াইশো বিঘা জায়গা নিয়ে নির্মিত বিশাল অট্টালিকাটির সামনে খনন করা হয়েছিল একটি বিশাল পুকুর, যেখানে রাখা হতো বিভিন্ন ধরনের রঙিন শৌখিন মাছ। বর্তমানে পর্যটকদের মনোরঞ্জনের জন্য রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। কাঠগোলা প্যালেসের অন্যতম দর্শনীয় স্থান আদিনাথ মন্দির। 1873 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। মার্বেল পাথরে খোদাই করা বুদ্ধ গয়ার পরেশনাথ পাহাড়, পালকি, যানবাহনের মানচিত্রটি সত্যি অসাধারণ।
এছাড়াও রয়েছে চিড়িয়াখানা, সেখানে রয়েছে হরেক রকম পাখি। তার মধ্যে ম্যাকাও পাখিটি সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে। কাঠগোলা বাগানবাড়ি থেকে বেরিয়ে আমরা পৌঁছলাম মির্জাফরের সমাধিক্ষেত্রে। এখানকার প্রবেশ মূল্য 15 টাকা। মির্জাফরে বাবা হাসান নাজাফি, নাজাফি টাইটেল দেওয়া গেছে মাত্র ইরানি মুসলমানকে। এরা চার পরিচয় হচ্ছে জাফরাগঞ্জ। জাফরাগঞ্জ নাম এক কারণে রাখা গেছিল, এ পুরো এরিয়াতে মির্জাফরে বসবাস ছিল, তার নাম নিশানে এরিয়াটাকে জাফরাগঞ্জ বলা হয়। আর এখানে সমাধি হচ্ছে 1100 মির্জাফর তার পরিবারে। মির্জাফরে বংশ ছাড়া কোনো পাবলিকের এখানে সমাধি হয় না। সব থেকে প্রথম এখানে সমাধি দেওয়া গেছে মির্জাফরে বড় ছেলে মিরনের দুটো পায়রার সমাধি। যে পায়রা নবাবের টাইমে চিঠিপত্র লিখত, কেন আগে কোনো ডাক কোনো পেন ছিল না, পায়রা দুটো ছিল। পলাশির সময় ইংরেজদের গুলি দিয়ে মারা যায়। মির্জাফরের ছেলে পলাশের মাঠ থেকে এখানে সমাধি দিল। একটা নাম আছে হীরা, একটা নাম হচ্ছে পানি। মির্জাফর, মির্জাফরকে ইতিহাসে শর্ট নাম মির্জাফর দেওয়া গেছে, আসল নাম সেকেন্ড লাইনে লেখা আছে মীর মোহাম্মদ জাফর খান। এটা মির্জাফরের সমাধি। 1757 সালে পলাশিতে যুদ্ধ হয়, 1765 সালে মির্জাফর মারা যায়। মির্জাফরের সমাধিক্ষেত্র থেকে আমরা পাড়ি দিলাম জগৎ শেঠের বাড়ির উদ্দেশ্যে। এখানকার প্রবেশ মূল্য 20 টাকা। রয়েছে সেই বাড়ির আনাচে কানাচে স্মৃতি, আর রয়েছে মিউজিয়াম। নবাবী আমলের জগৎ সেরা ধনী ব্যবসায়ী জগৎ শেঠদের বাড়ির ধ্বংসাবশেষ রয়েছে এখন। রয়েছে মিউজিয়াম ও সে সময় নির্মিত মন্দির। জগৎ শেঠের বাড়ি দেখে আমরা পাড়ি দিয়েছিলাম নসিপুর রাজবাড়ি দেখতে। এই বাড়ি নির্মাণ করেছিলেন রাজা দেবী সিংহ। এই রাজবাড়ির মোট আয়তন প্রায় 20 বিঘা। সেখানে 70টি ঘর সম্বলিত অন্দরমহল ছিল। বর্তমানে সংস্কারের ফলে 250 বছরের পুরাতন এই রাজবাড়ি জরাজীর্ণ দশা কাটিয়ে হয়ে উঠেছে আকর্ষণীয় একটি স্থান। এরপরেই আমরা পৌঁছালাম ঐতিহাসিক কাটরা মসজিদ দেখতে। সবথেকে প্রাচীন স্পট এই কাটরা মসজিদ, যার নাম এই জেলা মুর্শিদাবাদ। নবাব মুর্শিদ কুলি খাঁ উনি এই মসজিদ নির্মাণ করালেন 1723 খ্রিস্টাব্দে। মসজিদটি 297 বছরের পুরনো, নাম কাটরা মসজিদ। আর এই কাটরা মসজিদ নাম দেওয়ার কারণ, আজ থেকে প্রায় 300 বছর আগে আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি ব্যাক সাইড মসজিদে। ব্যাক সাইডে রাস্তা, ফুলের বাগান সাজানো সব রিসেন্ট হয়েছে। নবাব মুর্শিদ কুলি খাঁর সময় বাগান সংলগ্ন মুর্শিদ কুলি খাঁর আদেশে সপ্তাহে 2 দিন এখানে সবজির বাজার বসেছে। এগুলোকে বাংলাতে বুরুজ, ইংরেজিতে ওয়াচ টাওয়ার বলা হয়। 1897 সালে ভূমিকম্পে মসজিদটির প্রভূত ক্ষতি হয়েছিল। কথিত আছে মক্কার অনুকরণে এটি নির্মিত হয়েছিল। কাটরা মসজিদের পিছন দিকেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি। বর্তমানে এর তত্ত্বাবধান এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ এবং পশ্চিমবঙ্গ সরকারের উপর ন্যস্ত রয়েছে। এরপর আমরা দেখতে গেলাম জাহানকোষা কামান। কাটরার দক্ষিণ পূর্বে তোপখানায় রয়েছে এই ঐতিহাসিক কামান। 17 ফুট দৈর্ঘ্য, 5 ফুট পরিধি ও 251 মনের এই কামানে বিস্ফোরণের জন্য 17 কিলো বারুদের প্রয়োজন হয়। ফেরার পথে আমরা পৌঁছে গেছিলাম ঘসেটি বেগমের স্বামী নবাব
নওয়াজিশ মোহাম্মদ খাঁর তৈরি মতিঝিল দেখতে। যদিও সন্ধে হয়ে গিয়েছিল, তবুও এর সৌন্দর্য আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আপনারা যারা দেখবেন তারা অবশ্যই দিনের বেলা যাবেন। প্রবেশ মূল্য 25 টাকা। আরেকটা জায়গার কথা না বললে আমার এই ভ্রমণ বৃত্তান্ত অসম্পূর্ণ থেকে যাবে। তা হলো লাল দিঘি। বহরমপুরের লাল দিঘি একটি আকর্ষণীয় স্থান। আমরা ঠিক এর পার্শ্ববর্তী বহরমপুর লজ এই হোটেলে থেকেছিলাম। এখান থেকেই আমাদের যাত্রা শুরু হয়েছিল। এখানে রয়েছে থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত। তাই আপনারা যারা মুর্শিদাবাদ ভ্রমণের কথা ভাবছেন তারা বহরমপুর লজে থাকতে পারেন। এখানকার খাবার অত্যন্ত সুস্বাদু এবং এখানকার কর্মচারীদের আন্তরিকতা অতুলনীয়। লালবাগেও অনেক হোটেল পাবেন, সেখানেও আপনারা থাকতে পারেন। মুর্শিদাবাদে কিভাবে আসবেন? এখানেই শেষ হলো মুর্শিদাবাদ ডায়েরি। আমরা বাঙালির ভ্রমণ সংক্রান্ত নানা ভিডিও নিয়ে আপনাদের সামনে এইভাবে উপস্থিত হব আমাদের চ্যানেলে, যখন যা মনে হয়। দেখতে থাকুন আমাদের চ্যানেল, যখন যা মনে হয়। অবশ্যই সাবস্ক্রাইব করুন।